তাহলে পারে হুম। আপনি হচ্ছে যে পুরো কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন না। তো যার ফলে হতো কি ওইটাই তো সমস্যা। হুম না, এটার একটা প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, প্লাস পয়েন্টটা কি? প্লাস পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা চ্যাপ্টার পড়েন, সেই চ্যাপ্টারে যদি একদম A to Z পড়ে ফেলেন, তাহলে ওই চ্যাপ্টার থেকে কোশ্চিন হবে। সাধারণত এরকম হয় না যে 1 নম্বর কোশ্চিনের ক খ পড়েছে চ্যাপ্টার 1 থেকে, আর গ পড়েছে চ্যাপ্টার 2 থেকে, এরকম হয় না। কোশ্চিন ও। হয় কি, ক খ গ যেই হুম। চ্যাপ্টার থেকে পড়বে সেই চ্যাপ্টার থেকেই পুরো সেট কমন থাকবে। তাহলে আপনি যদি ও। হুম। 5টা চ্যাপ্টার হুম। থেকে কোশ্চিন হয়, আর আপনি যদি পাঁচটা হুম। চ্যাপ্টার সব পড়ে ফেলেন, তার মানে আপনার 5টা কোশ্চিনই শতভাগ কমন। বুঝতে পারছি। এরকম সিস্টেম ছিল আগে, কিন্তু আপনাদের এই যে হুম। নতুন যে সিস্টেমটা এখন যেটা রানিং করতেছে, এতে করে হয় কি, হুম। যে শর্ট কোশ্চেন কমন পাওয়া কঠিন হয়ে যায়। কারণ আমি দেখা গেল যে চ্যাপ্টার বাদ দিয়েছি, ওই চ্যাপ্টার হুম। থেকে শর্ট হুম। কোশ্চেন পড়তেছে। ওই চ্যাপ্টার থেকে হুম শর্ট কোশ্চেন আসে। আবার দেখা গেল যে যে চ্যাপ্টারটা আমি হালকা পড়েছি, ওই চ্যাপ্টার থেকে বি গ্রুপের কোশ্চেন পড়ছে। তার যার ফলে দেখা গেল যে হ্যাঁ। আমার মানে আপনার রচনামূলক কোশ্চিন বা বড় কোশ্চিন গুলো কমন থাকলেও শর্ট কোশ্চিন কমন থাকতেছে না, এরকম একটা প্যারা আছে। হ্যাঁ। এই বর্তমান এটা মোটেও ভালো আর সিস্টেম না। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। আবার একটা জিনিস কি, যে ক বিভাগের যদি, মানে যেহেতু ক বিভাগ দিয়ে আমরা শুরু করি সাধারণত, হুম তো হুম হুম দেখা যায় কি যে ওইখানে যদি 10টা কোশ্চেনের মধ্যে আমি মানে 12টা থাকে, ওর মধ্যে 10টা লিখতে হয়। তো হুম ওইখানে যদি আমি 7-8টা লিখি, তো হুম সেটা তো টিচারের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে, যারা হুম ও তো হুম ক হুম। বিভাগই পারে নাই, তো বাকিগুলো আর কি পারবে। কি পারবে, মানে রাইট, এটা এটা একটা একটা মানসিক মানসিক ঝামেলা। একটা প্রেশার ক্রিয়েট করে। তো হ্যাঁ। এখন হচ্ছে যে আমরা যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাই ফলো করি আমাদের হুম। প্রিপারেশন যেটুকু নেওয়া দরকার সেটুকু আমরা নিব। আচ্ছা, আমি এইখানে লাস্ট যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম, যে ভিডিও নাম্বার 1-এ যে এই লেকচারটা, এটা কি মনে আছে আপনার, দেখেছিলেন? এখানে লাস্ট ওইটাই কোশ্চেন। স্যার, যে হ্যাঁ, এটা হচ্ছে যে শর্ট কোশ্চেন যতগুলো আছে দ্বিতীয় চ্যাপ্টারের, হুম হুম। সেই সবগুলাই আলোচনা করা তার হয়েছে। মানে এখান থেকে আলোচনা শুরু হবে সেকশন B থেকে, না? হ্যাঁ, হ্যাঁ, সেকশন বি থেকে শুরু হবে আজকে। আচ্ছা, এটা তো একটা রেকর্ড ভিডিও আছে, রেকর্ড ভিডিওটা তাহলে আপলোড করে না, এটা লাইভটাই তাহলে আপলোড করবে মনে হয়। আচ্ছা চলেন আমরা শুরু করি না, এখান থেকে। এইটা এই একটাই তো ভিডিও, এইটাই তো মনে হয় হ্যাঁ, না সেটা। না, এটা এই পুরো চ্যাপ্টারের ভিডিও রেকর্ডিং করা আছে, সেই ও রেকর্ডগুলো দেয় আচ্ছা, আপনার সেগুলো করে নাই। হ্যাঁ, না, আপনার পেজে দেয় নাই, না, মানে ওইটা লাইভ আপলোড ক্লাসের জন্য করে মনে নাই। হয়। আপনার পেজে দেয় নাই লাইভ ক্লাসের জন্য তাহলে। আচ্ছা, হুম। সেকশন B, এখানে এর মধ্যে অলরেডি আপনি কিছু কিছু নতুন টার্মিনোলজি যেটা রিলেটেড টু স্পেকট্রোস্কোপি সেগুলো শিখেছেন। হ্যাঁ, হুম। এইগুলোর উপরে শর্ট কোশ্চিন থাকবে। এবং এইগুলো হচ্ছে একদম ওই ইয়ের মতো, যে অ্যালফাবেট শিখি না আমরা, বর্ণমালা যে শিখি, হ্যাঁ। এই হুম। স্পেকট্রোস্কোপির বর্ণমালা শেখার মতো। মূলত আপনাদেরকে স্পেকট্রোস্কোপি সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যই এই মানে সিলেবাসটা। এটা এটা এমন যে আপনি মনে করেন যে রাস্তা দিয়ে ট্রাভেল করতেছেন, ট্রাভেল করতে করতে রাস্তার মাঝে একটা সমস্যা হচ্ছে। দেখা গেলো কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে সমস্যা হচ্ছে। সেই গাড়িতে সমস্যা হলে আপনি শুধু সমস্যাটা বুঝতে পারবেন যে এটা একটা গাড়ি এবং গাড়িতে একটা সমস্যা হয়েছে। এই হুম। স্পেকট্রোস্কোপি সম্পর্কে আপনার এরকম একটা ধারণা দেওয়ার জন্যই এই প্রয়াস। বেসিক্যালি এই জ্ঞান কোনো কাজেই আসবে না ইন ফিউচারে, যতক্ষণ না আপনি এই রেসপেক্টিভ ফিল্ডে কাজ করতেছেন। এবং আমাদের দেশের যে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কসমেটিক্স ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আদার দ্যান ইলেকট্রনিক্স, যেখানে প্রোডাক্ট তৈরি করা হয়, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে ইন রিয়েল লাইফে যে ধরনের কাজগুলো হয়, তার কোনোটাই তার কোনোটাই আপনাদের সিলেবাসের সাথে সংশ্লিষ্ট না। মূলত এই সিলেবাসটা আরো 20-25 বছর আগের এবং ব্যাকডেটেড একটা সিলেবাস। এই সিলেবাস দিয়ে আজকের দিনে কিছুই হয় না, কিচ্ছু হবে না। কিন্তু এইটা সিলেবাসটা কি কেউ যে চেঞ্জ করবে, কেউ যে এটা নিয়ে কাজ করবে, যারা টিচার এরা শুধু ধান্দায় থাকে যে কি করে মানে আরো কিছু নিজের ইনকাম করা যায়, এটা নিয়ে যে গবেষণা করা, এই সিলেবাসগুলো চেঞ্জ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এগুলো কেউ করে না, কেউ ভাবেও না। আমার কথা বুঝতে পারছেন কি? প্রবলেম কোথায় হ্যাঁ। আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম কথা হচ্ছে যে আমরা এই ইউনিভার্সিটিতে পড়ি, এটা আমাদের প্রবলেম। আমরা হুম। কেমিস্ট্রিতে পড়ি, এটা আমাদের প্রবলেম। হ্যাঁ, এটা আমাদের অপরাধ। তো এখন হচ্ছে যে এরকম সিচুয়েশন থেকে আমাদের কি করতে হবে, উপায় কি? উপায় হলো যে আমার পরীক্ষার জন্য, পরীক্ষা ভালো করার জন্য, শতভাগ কমন পাওয়ার জন্য আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমাকে কমপ্লিট করে বের হয়ে আসতে হবে। নাথিং ইম্পসিবল, অনেক ছেলেই এটা কমপ্লিট করে চলে যাচ্ছে। সো আপনিও পারবেন। সুতরাং এখানে আমরা অন্য কাউকে দোষ দিয়ে বা অন্য কিছু চিন্তা না করে, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের কি পড়তে হবে,
কোন কোন কোশ্চেন পড়তে হবে, এটা কোথা থেকে, কোন নোট থেকে বা কোন উত্তর থেকে পড়তে হবে। অবশ্যই হুম বাজারের কোনো গাইড ফলো করার আগে সাবধানতা অবলম্বন করবেন, কারণ প্রচুর পরিমাণে ভুল এই সাবজেক্টে রয়েছে, স্পেকট্রোস্কোপিতে। এবং ইভেন হুম সাজেশন যেগুলো মার্কেটে আসছে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে, সেই সমস্ত হুম কোম্পানির নামে সাজেশনের উত্তরে অনেক ভুল রয়েছে। সুতরাং চেষ্টা করবেন পারতপক্ষে এই নোটের বাইরে না যেতে। আর যদি বাইরে যান তাহলে সেক্ষেত্রে আমার সাথে একটু কথা বলে নিন, কারণ বিষয়টা হচ্ছে কষ্ট করে একটা কোশ্চেন লিখে আসলাম, সেটা যদি ভুল লিখে আসি সেটা তা মানে লাইফ ক্র্যাশ হয়ে যাবে। দরকার কি? হুম হ্যাঁ, তো যেহেতু আপনি টাচে আছেন সেহেতু আপনার সুযোগ আছে আমাকে জিজ্ঞেস করার। সুতরাং একটু যেগুলো বাইরে থেকে পড়বেন বলে মনে করছেন সেই জিনিসগুলো ঠিক করে নেবেন, নিয়ে আমাকে একটু দেখায় নিয়েন যেটা এখান থেকে পড়া যাবে কিনা। কারণ এটাতে প্রচুর পরিমাণে সমস্যা আছে, কারণ এরপরে ভালো বাংলা বই নাই, এরপরে ভালো বাংলা বই নাই। এই বাংলা ট্রান্সলেট করতে যে একটার সাথে আরেকটা লাগাই দিচ্ছে, কারণ যারা এটা করে তারা তো আসলে টিচার হুম না। যারা এই কাজগুলো করে তারা আসলে টিচার না, তারা হচ্ছে কম্পিউটারের অপারেটরের কাজ করে। তো যার ফলে হচ্ছে টিচার যদিও প্রুফ টুফ দেখে দেয়, কিন্তু যখন কাজ করতে যায় তখন দেখা যায় কোনো কারণে যদি উল্টাপাল্টা হয় তাহলে পুরো কোশ্চিনটা, হুম ধরেন পেজ একটা উল্টায় গেল বা আগের পেজটা পরে টাইপিং হয়ে গেল, ও মনে করলো যে আচ্ছা এদের সবই তো পড়তে হবে, ঠিক আছে আগেরটা পরে করলে কি সমস্যা, হুম মনে করেন মানে ও তো ওইভাবে। শুধু টাইপিং এর কাজ করতেছে, ওর টাইপিং তো এর আর কাজ করছে, ও তো সাবজেক্ট সম্পর্কে হ্যাঁ ও ধারণা তো নাই। বুঝবে না। যার ফলে হচ্ছে যে ও ওইভাবে করে ফেলতে গেলে তখন এই ভুলগুলো সামনে চলে আসে। সেই জন্য হুম যেহেতু সুযোগ আছে, আপনি ওরকম কোনো কিছু বাইরে থেকে নিতে হলে আমাকে বলে নিন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সেকশন বি, শর্ট কোশ্চিন। প্রথম কোশ্চিনটা দেখেন, অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এবং মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড কিভাবে আয়ার স্পেকট্রাম দ্বারা পার্থক্য করা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। কেন বললাম খুবই ইম্পর্টেন্ট, কারণ যে আয়ার স্পেকট্রাম যেটা, মানে ইনফ্রারেড স্পেকট্রাম যেটা, সেটির হুম সম্পর্কে জানাটা আমাদের খুব দরকার, কারণ এখান থেকে কোশ্চিন থাকে, পরীক্ষায় কোশ্চিনগুলো থাকে। সো এইটি এইটি সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি। কারণ হুম কোনো কোশ্চিন আমি এই চ্যাপ্টারটা যেহেতু আমরা পড়তেছি, সুতরাং এই চ্যাপ্টারটার হুম মানে একদম ডিটেলস যে যে কোশ্চিনগুলো হতে পারে সেগুলো আমরা একটু দেখে যাবো, যাতে করে এখান থেকে কোশ্চিন হলে আমরা অ্যান্সার করতে পারি। তো অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এখানে বাংলা স্পেলিং গুলো মিস্টেক থাকতে পারে, বাংলা স্পেলিং ঠিক করে নেবেন। অর্থ হাইড্রক্সি হবে, এটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এবং মেটা হ্যাঁ এটা হাইড্রক্সি দেখছি বেঞ্জয়িক যে অ্যাসিড ভুল আছে। কিভাবে আয়ার বর্ণের দ্বারা পার্থক্য করবে, এই বানানগুলো যখন পড়বেন তখন ঠিক করে নেবেন। আচ্ছা, মূল ধারণা এখানে বলছে যে এটা যে আমরা পার্থক্য করব, পার্থক্য করতে গেলে আমরা কি দিয়ে পার্থক্য করব? ইনফ্রারেড স্পেকট্রাম, মানে অতি লোহিত বর্ণালী দ্বারা পার্থক্য করা যায়। এবং এটা দিয়ে কিন্তু হুম ভেজালও পার্থক্য করা যায়, ভেজাল ওষুধ, ভেজাল খাদ্য, এগুলো যে নির্ণয় করে না ল্যাবরেটরিতে, এই স্পেকট্রামের মাধ্যমে নির্ণয় করা যায়। যেমন ধরেন আমাদের সায়েন্স হুম ল্যাবরেটরিতে যেগুলা যে ধরনের যে গবেষণা প্রতিষ্ঠানটা আছে, সেখানেও কিন্তু এই ধরনের স্পেকট্রোস্কোপি ইউজ করে ভেজাল খাদ্য নির্ণয়ের জন্য এবং অনেক কিছু মানে পিউরিটি আইডেন্টিফিকেশনের জন্য। তো এই অর্থ মেটা হুম অবস্থানে হাইড্রক্সিল গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপের অন্যতম আহ, অনুগত অবস্থান ভিন্ন, মানে হচ্ছে একটা বেঞ্জয়িক অ্যাসিড যদি আপনি চিন্তা করেন, বেঞ্জিনের সাথে কি অ্যাসিটিক অ্যাসিড, এই যে এই গ্রুপটা, বেঞ্জিনের সাথে হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ থাকে, সেটাকে নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, এই যে এটা, হুম এই যে এই অংশটুকু। তো এইটা হ্যাঁ আহ, আম, আপনার হচ্ছে যে অর্থ পজিশন এবং মেটা পজিশনে যে যৌগগুলো আপনার অবস্থান করে, এগুলোর ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে একটা বিশেষত্ব থাকে। আবার যখন মেটা পজিশনে যায়, প্যারা পজিশনে যায়, সেগুলোর মধ্যে এক ধরনের ডিফারেন্স থাকে। তো এইটার সম্পর্কে আমি একটা কোনো ক্লাসে বলেছি যে সাধারণত নর্মালি কোন কোন জিনিসগুলো অর্থ পজিশনে মেটা পজিশনে যেতে পারে আর কোনগুলো পুরো প্যারা পজিশনে যেতে পারে। এটা একটু দেখে নিয়েন, আর না হলে আমাকে পরে আবার একটু জানাবেন, তাহলে আমি ওটা ক্লাস শেষে কোনো এক সময় আমি রিপ্লাই দিয়ে রাখবো যদি এটা সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে। স্যার এই হুম, আমি কি লিখার সময় যে এরকম মূল ধারণা, তারপরে হচ্ছে এই যে কি বলে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এগুলো আলাদা আলাদা করে এইভাবে লিখবো? একদম। এখানে যেভাবে নোট দেওয়া আছে আপনি সেভাবে কাজ করবেন, হুম এটা নোটটা ওইভাবেই সাজানো, মানে একটু এক্সেপশনাল করে নোটটা তৈরি করা। হ্যাঁ, যাতে করে ফুল ঠিক মার্কসটা আছে। আসে, একটু এক্সেপশনাল হয়। এরপর দেখেন এখানে বলছে যে এটি হাইড্রোজেন বাঁধন বা হাইড্রোজেন বন্ডিং, এর বাঁধন বলতে বন্ড আর কি, এই যেখানে এটা এটা দেখে বুঝতে পারবেন বন্ডিং। তো হুম কম্পন ফ্রিকোয়েন্সিতে প্রভাব ফেলে, মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে যে বন্ডিংটা থাকে, সেই বন্ডিংটা, হুম হাইড্রোজেন মানে কি, ওই যে আপনার বেঞ্জিন রিং এর, আমরা বেঞ্জয়িক অ্যাসিডের কথা হুম বলছি, তার মানে বেঞ্জিন রিং হুম আছে তার সাথে অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ আছে। আমরা যদি এটাকে ড্র করতে চাই তাহলে আমরা দেখতে পাবো। দাঁড়ান আমি একটা এআই কে কাজে লাগাই, তো আমার একটু ড্র করে দিই।
বেনজোইক অ্যাসিড চাচ্ছি আমি, না? বেনজোইক অ্যাসিডের অ্যাটমিক কনফিগারেশন, মলিকুলার স্ট্রাকচার অফ বেনজোইক অ্যাসিড, এগুলোর ব্যবহার শিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এগুলোর ব্যবহার শিখবেন কেন? কারণ হচ্ছে যে এগুলো এগুলো না হলে আগামীতে চাকরি করা যাবে না, অন্য না হলে আগামীতে স্টুডেন্টকে পড়াতেও পারবেন না। হ্যাঁ, দেখেন এই যে এই স্ট্রাকচারটা কি দেখা যায়, দেখেন তো। আমরা যদি একটু বড় করে নিতে পারি, কপি, আমি বড় জুম করে নিচ্ছি স্যার, সমস্যা নেই। এই যে দেখেন এইটা, এটা কি দেখা যায় নাকি, দেখেন তো। এই যে বেঞ্জিন, এটা হচ্ছে বেঞ্জিন, হ্যাঁ। হ্যাঁ। আর এটা হচ্ছে হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বেঞ্জিনের সাথে হুম। কার্বক্সিলিক অ্যাসিড, এখন হাইড্রোজেন বন্ডিং এর কথা বলতেছে কোনটা? সেটি হচ্ছে এই কার্বন রিং এ যে বন্ডিংটা, সেটার কথা বলা হচ্ছে। আমরা যে হাইড্রোজেন হুম। বন্ধনের একটা জিনিস শিখলাম, দেখলাম, সেটি বেসিক্যালি হচ্ছে কোনটাকার? বেসিক্যালি হচ্ছে এই এই রিং এর, এই যে এই রিং এর, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই। তো এখন হচ্ছে যে আম, আহ, ও ও কম্পন ফ্রিকোয়েন্সিতে প্রভাব ফেলে, তার মানে এই বন্ডিংটা কিভাবে হয়েছে সেটির জন্য ভাইব্রেশনটা প্রভাব ফেলে, মানে দ্যাট ইজ ভাইব্রেশনটা কম না বেশি হবে সেটা ডিপেন্ড করে। যেমন ধরেন, যদি সিগমা বন্ড হয়, সিগমা বন্ডে কি হয়? একটা ইলেকট্রন, একটা এলিমেন্টের আরেকটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন মিলে আপনার হচ্ছে একটা সিগমা বন্ড গঠিত হয়। কিন্তু সিগমা বন্ড যখন গঠিত হয় তখন ওভারল্যাপিং যেটা, সেটা কিন্তু হেড টু হেড হয়। আচ্ছা, এটা একটু চিত্র দেখেন, একটু এক মিনিট আমি একটু আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আহ, এই যে বন্ডিংটা, সেই বন্ডিংটা দেখানোর জন্য আমাদের যে আহ, ধরেন আমরা যদি এরকম করে দেখাই, এটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এইটুকু বোঝার জন্য আর কি। ধরেন এইটা আমার একটা বন্ড, সিগমা বন্ড, এইটা, তাহলে বন্ডিংটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে হেড টু হেড হুম। বন্ডিং। তো যখন হেড টু হেড হুম। বন্ডিং হচ্ছে তখন সিগমা বন্ড তৈরি হচ্ছে। তো হেড টু হেড বন্ডিং এ সিগমা বন্ড যদি তৈরি হয়, এই যে বন্ডিং ইলেকট্রন, সেই বন্ডিং ইলেকট্রন মুভমেন্ট ক্যাপাসিটি, বা আপনার বলতে পারেন ভাইব্রেশনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা অনেকখানি কমে যায়। কার থেকে? যদি এটাকে এরকম করেন, ধরেন এটা হলো পাই বন্ড, তাই না? আমরা জানি যে এটা পাই বন্ডিং, এটাকে মিডিল হুম। পয়েন্ট ধরেন। তাহলে এটি হচ্ছে আমার পাই বন্ডিং। তো পাই বন্ডিং যদি পাই টু পাই বন্ধন গঠিত হয়, সেইখানে যে হুম। কম্পন বা ফ্রিকোয়েন্সি, আর যেখানে হচ্ছে সিগমা বন্ড গঠিত হয়, সেখানের যে ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সি কমপ্লিটলি আলাদা। হুম। তো এরকম করে বন্ডের টাইপ বা বন্ডের নেচার এর উপর ডিপেন্ড করে, বন্ডের নেচারের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে এগুলো প্রভাব বিস্তার করে। সেই জন্য এই কথাটা আসছে যে এটি এটি হাইড্রোজেন বন্ধন ও কম্পাউন্ড ফ্রিকোয়েন্সিতে প্রভাব ফেলে। নিশ্চয়ই আমরা লাইনটা বুঝতে হুম। পারছি। এরপরে আমরা আসি যে হ্যাঁ। আইআর স্পেকট্রামে হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন স্ট্রেচিং এবং কার্বন ও অক্সিজেন স্ট্রেচিং এবং অ্যাটমিক কার্বন এবং হাইড্রোজেন বেন্ডিং বন্ডের অবস্থান ও আকার থেকে পার্থক্য করা যায়। মানে আপনার হচ্ছে যখন আমরা এটার বর্ণালীমিতি নির্ণয় করব, তখন অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে কি ধরনের বন্ডিং রিলেশনটা আছে সেটি, কার্বন এবং অক্সিজেনের সাথে কিভাবে রিলেশন আছে সেটি, এবং অ্যাটমিক কার্বন এবং হাইড্রোজেন বলতে যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে আপনার ওই যে রিং এর, বেঞ্জিন রিং যেটা দেখলেন, সেই রিং এর হুম। কার্বন হাইড্রোজেন, ধরেন আমরা যদি এটাকে এইভাবে আঁকাই, আমরা যদি একটা হুম। বেঞ্জিন রিং আঁকাতে চেষ্টা করি, তাহলে ধরুন এইটা আমার হচ্ছে ইনার কোর, আর এটা হচ্ছে আমার আউটার স্পেস। তাহলে এইটাকে এরকম করে দেন, তাহলে এইটা, এই যে এখানে কার্বন আছে না, এটাকে যদি আমি টান দিয়ে একটু হ্যাঁ। এরকম করে লিখি, কার্বন হাইড্রোজেন লিখতে পারি না এরকম করে? হ্যাঁ। এই যে কার্বন হাইড্রোজেনের যে বন্ডিংটা, সেটাকে বলা হচ্ছে অ্যাটমিক অ্যাটমিক কার্বন হাইড্রোজেন বন্ড। এই যে তিনটার মধ্যে যে আপনার বন্ডিং এর যে ইন্টেন্সিটি বা বন্ডিং ইলেকট্রনের যে রিলেশন বা বন্ডিং ফরমেশনের যে নেচার, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার ফ্রিকোয়েন্সি বা কম্পনের পার্থক্য দেখা যায়। এই কম্পনের পার্থক্যের কারণে আমরা যখন
স্পেকট্রাম নিই বা বর্ণালী নির্ণয় করি, তখন ওই স্ক্রিনের উপরে বিভিন্ন রকমের ব্যান্ড বা দাগ পড়ে। এই দাগ দেখে আমরা বন্ডিং এর ন্যাচার আপনার হচ্ছে ফাইন্ড আউট করতে পারি। তার মানে ইনফ্রারেড স্ট্রাকচার, ইনফ্রারেড স্পেকট্রাম দিয়ে কোনো একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কিভাবে বন্ডিং অবস্থায় যুক্ত আছে সেই জিনিসগুলো আমরা পারফেক্টলি নির্ণয় করতে পারি। বুঝা গেছে কি? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। যেমন এখানে হাইড্রক্সিল এবং কার্বক্সিলের পাশাপাশি অবস্থান থাকে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠিত হয়। আর আয়ার স্পেকট্রামের বৈশিষ্ট্য, অর্থাৎ যখন অর্থ আর মেটা বলতেছেন আপনি, অর্থ হাইড্রক্সি এবং মেটা কার্বক্সিলিক অ্যাসিড, এবং দুইটা কিন্তু পাশাপাশি থাকে। অর্থ আর মেটা বলতে কোন পজিশন বোঝায়? অর্থ আর মেটা হলো, দেখেন এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখেন, বুঝতে সুবিধা হবে। এইটা, ধরেন এটা, তাহলে এখানে অর্থ কোনটা? এটা, এটা হচ্ছে অর্থ। আর মেটা কোনটা? এটা। আর প্যারা কোনটা? এটা। ঠিক আছে? তো অর্থ মেটা কি পাশাপাশি না? হুম। এই দেখেন, এই জন্য বলছে হুম। যে পাশাপাশি অবস্থান। ঠিক আছে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হুম। হয়, নিজেদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। ইন্ট্রামলিকুলার মানে নিজেদের মধ্যে। আর আয়ার হুম। স্পেকট্রামের বৈশিষ্ট্য হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন স্ট্রেচিং, এই যে এত পার সেন্টিমিটার, এটুকু, এটুকু না লিখলে চলবে, এই অংশটুকু। এবং কার্বন অক্সিজেনের এটা বন্ধন লেন্থ যেটা, সেটি আপনাকে বলে দিতে হবে, 1680 থেকে 1700 সেন্টিমিটার। এবং কার্বন অক্সিজেন, কার্বক্সিলিক অ্যাসিডের ও হাইড্রোজেন বেন্ডিং স্পষ্ট কিন্তু কম প্রসারিত, মানে এটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, এখানে যেভাবে আছে ওভাবে বলে দিলেই হবে। তো আমরা এখন যদি পরের দিকে যাই, তো মেটা হাইড্রক্সি হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি কি ধরনের পার্থক্য আছে সেটি এখানে উল্লেখ করা আছে। তো এই জিনিসগুলো আপনাকে এটা মনে করে রাখতে হবে, জাস্ট মনে করে নিতে হবে। হ্যাঁ, এইটুকু, এই যেমন এখানে এইটুকু না হলে চলবে, এটুকু একটু বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে। সাধারণত এটুকু হুম। না দিলে চলবে, কোনো সমস্যা নাই, এটুকু না লিখলে চলবে। এইটুকু লিখতে হবে। অক্সিজেন হাইড্রোজেনের কি অবস্থা, কার্বন অক্সিজেনে কত, এবং কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিজেন হাইড্রোজেনের বেন্ডিং কত। এখন হচ্ছে যে হুম। মূল পার্থক্য, মূল পার্থক্যটুকু দিয়ে দিবেন আলোচনার সময়, কারণ এটি জরুরি জিনিস। তাহলে পরে এক্সামিনার যখন খাতা দেখবে তখন বুঝবে যে না, তার একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট সে রাখে। মূল পার্থক্যটুকু কি, এখানে মূল পার্থক্য কতটুকু দিবেন, এটা একটা কোশ্চেন। যেমন যেমন ধরেন এই যে তিনটা, এই তিনটার শুধু পার্থক্য দিবেন। ওখানে এই তিনটাই আপনি উপরে মুখস্থ রাখছেন, এখানে যে পড়েছেন এই হুম। তিনটাই পড়েছেন, এই তিনটাই এখানে এভাবে দেখাবেন। এখন হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি যদি এভাবে দিই তাহলে কি হবে, এভাবে দিলে কি হবে। এই দুটার যে কোনো একটা ইউজ করবেন। আইদার, আইদার আপনি এভাবে উপস্থাপন করবেন, এভাবে উপস্থাপন করবেন, অথবা আপনি মূল পার্থক্য লিখে এভাবে দিয়ে দিবেন। আমার এইটুকু। মনে হয় নিচের ওইটাই ভালো হবে। এটা হলে চোখে পড়ে, এটা হচ্ছে হুম। নিচেরটা হলো চোখে পড়ে আর কি। তো সেই জন্য এটা হ্যাঁ, দুইভাবে দেওয়া হচ্ছে, আপনি যে কোনোটাই ফলো করবেন, একটা ফলো করবেন, দুটো দেওয়ার দরকার নাই। ঠিক নিচের আছে? ওইটাই ফলো করলেই হ্যাঁ, তো তাহলে হবে। এইটা ফলো করেন, কোনো সমস্যা নেই। তাহলে ভাষাগত আর দিতে হবে না, এই চারটা মুখস্থ রাখা ইজি। হ্যাঁ, কোনটা কত এখানে আপনি হুম। পেয়ে যাবেন, জাস্ট তিনটা প্যারামিটার। এইটা না দিলে হবে, বাট এটা না, এটা দিতে হবে, ওই যে আয়ার তো চাইছে, সুতরাং এটাও দিতে হবে। এই হুম। চারটাই, চারটাই দিতে হবে। বিষয়, অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি অবস্থা, মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি অবস্থা, এটা জাস্ট মুখস্থ করে নিতে হবে। এই পয়েন্টটা মুখস্থ করে নিতে এইভাবে হবে। মনে রাখাই সহজ। হ্যাঁ, এবং এটা ছক করে নেবেন খাতায়, ছক করে নিয়ে মুখস্থ হ্যাঁ, করবেন, এটা ছক করে হ্যাঁ ওইভাবে। মনে থাকবে। আচ্ছা, হুম। এরপরে মানে এইটা প্রথম দিন মনে করলে পরের দিন ভুলে যাবেন। পরে ওই যেভাবে আমি রিভিশন প্রসিডিউরটা বলেছি সেই প্রসিডিউরটা ফলো করলে আপনার 5 মিনিটে মুখস্থ হবে, আবার 1 ঘন্টার মধ্যে ভুলে যাবেন। সুতরাং মুখস্থ হওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আরেকবার রিভিশন দিয়ে নেবেন। জাস্ট মানে ব্রেন থেকে রিভিশন দিবেন, খাতা কলম খোলার দরকার নাই। রিকল ফ্রম ইওর মেমোরি। আচ্ছা, এরপরে আমরা হুম। আসি, আয় আর বর্ণালীর মূলনীতি ব্যাখ্যা করো এবং এই বর্ণালী কিভাবে পদার্থের ভেজালের উপস্থিতি শনাক্ত করে। আগেই বলেছি যে এটা দিয়ে ভেজাল শনাক্ত করা যায়। এখানে ওই যে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা করতে পারি, ওয়েভ নাম্বার দিয়ে আমরা করতে পারি, স্পেকট্রাম দিয়ে আমরা করতে পারি। পদার্থের ভেজালের উপস্থিতির ব্যাখ্যা, শুদ্ধ পদার্থের ক্ষেত্রে একরকম স্পেকট্রাম পাওয়া যাবে, একই ফ্রিকোয়েন্সির দৈর্ঘ্য পাওয়া যাবে, একটা ভিন্ন হবে। আর ভেজাল যদি পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে এই স্পেকট্রামগুলো বা স্ট্রেচিংগুলো ভিন্ন হয়। হুম। বুঝতে পারছেন কি? মানে মূল মূল কথা কি, হ্যাঁ। যে আমরা ধরেন একটা হীরা, হীরাটা সলিড কিনা সেটা পরীক্ষা করার জন্য হুম। আপনার ল্যাবরেটরিতে আসছে। এখন আপনি জানেন হুম। যে আসল হীরা, তার হচ্ছে কার্বন অক্সিজেন স্ট্রেচিং এত, সিলিকনের সাথে বাইন্ডিং এত, তার স্পেকট্রামটা এরকম। সো আপনি যখন, হুম। যেটা আপনাকে দেওয়া হয়েছে যেটা আসল কিনা, তখন আপনি যখন চেক করবেন দেখবেন অরিজিনালটার সাথে মিলবে না। হুম।
তো অরিজিনালটার সাথে যদি না মিলে আপনি বলবেন এটা ভেজাল। ধরেন সোনার বার, হ্যাঁ, সোনার বিস্কুট যে ধরা পড়ে বিভিন্ন সময় ওই যে আপনার ইতে ওই যে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে হ্যাঁ চোরাই পাঠায় নিয়ে হ্যাঁ আসে। চোরাই পথে, তো এগুলো ভেজাল ভেজাল সিলেকশন আসে না। তো ভেজাল সিলেকশনের হুম জন্য আমরা এটা করতে পারি, এই যে স্পেকট্রাম ইউজ করতে পারি। সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে হয় যে অরিজিনাল গোল্ডের যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, অরিজিনাল গোল্ডের হুম যে স্পেকট্রাম পাওয়া যায়, সেই স্পেকট্রামগুলো ভেজালের ক্ষেত্রে মিলে না। তখন হুম নির্দ্বিধায় বলে দেওয়া যায় যেটা ভেজাল। ক্লিয়ার? তো এখন হচ্ছে হুম। যে এটা জাস্ট হ্যাঁ, মুখস্থ করে নেবেন, এই ফ্রিকোয়েন্সি গুলো মুখস্থ করে নেবেন, খাতায় লিখেন সুন্দর করে নোট করে মুখস্থ করে নিলে হবে। আচ্ছা, সংক্ষেপে ঠিক বিষয় আছে। বর্ণনা। এখানে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। আমি দিয়ে রাখছি, ব্যবহার করলে ভালো, মানে ভালো না, মার্কস তোলার জন্য ভালো। ঠিক আছে? এই যে এটা, উম, এই অংশটুকু যেটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ, উপরে যেটুকু আপনি লিখেছেন চিত্র দিতে হবে। উপরে যেটুকু আপনি বলেছেন, সেই অংশটুকু এখানে সংক্ষেপে আছে, বাট এটি না দিলেও হবে যেটা আপনি উপরে বলছেন। এই ঠিক আছে। এই এই স্পেকট্রামটা হচ্ছে আঁকতে পারলে ভালো। আঁকবেন কখন? যদি 3+ মার্ক থাকে, 3+ মার্ক থাকে হুম। তাহলে এটা আঁকবেন। আর এটা আঁকার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, খালি 2বার দেখে দেখে আঁকবেন। 3বারের বেলা আপনি নিজে আঁকতে পারবেন। বি এটা আঁকার প্লাস মার্ক থাকবে, ফোর থ্রি তো খ বিভাগে থাকে। হ্যাঁ, আমি আর গ ওটাই বলছি যে বিভাগে তো ফাইভ এই ফাইভ করে থাকে। এই কোশ্চিনটা যদি আপনার শর্ট কোশ্চেনের মধ্যে ঢোকা যায় তাহলে তো এটা দরকার নাই আঁকার। কিন্তু হুম যদি ব্রড কোশ্চেনের আকারে আসে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হুম আপনি এই কোশ্চেনটা দিবেন, বা 2.5 মার্কের উপরে থাকে, তাহলে এই স্পেকট্রামটা এঁকে দিবেন। আমি একটা জিনিস বাদ দিতে হুম বলেছি, সেটি এটা, কারণ হচ্ছে এটা আমরা অলরেডি উপরে বলেছি। দ্যাটস ওয়াই আপনি এই হুম অংশটুকু বাদ দিতে পারেন। বাট এই অংশটুকু ছবিটা এঁকে দিবেন, পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা কি ধরনের পাবো, আর ইমপ্লিটিজের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো। মানে বিষয়টা হচ্ছে যে এখানে বোঝানো হয়েছে যে পিওর জিনিস এবং হচ্ছে যে যেটা ভেজাল, দুইটা কখনোই মিলবে না। হুম এই জন্য এরকম করে দেখানো হয়েছে। এই ওয়েভলেন্থ যেটা দেখানো হচ্ছে সেটা একজাক্টলি এরকম হইতে হবে এমন না। এখানেও যেটা দেখা হয়েছে সেটা একজাক্টলি এমন হইতে হবে সেটা এমন না। বুঝতে পারছেন কি? মানে এখানে ডিফারেন্স করা হয়, এখানে কোনো কিছু নাম বলা হয়নি যে এটা ফাংশনাল গ্রুপের কোন ফাংশনাল গ্রুপ, সেটা বলা হয় নাই। তার কারণ কি? হুম তার কারণ হচ্ছে এটা এটা বোঝানো হয়েছে যে ভেজাল জিনিস কখনো অরিজিনাল জিনিসের সাথে মিলবে না। হুম। দুইবার আচ্ছা। দুইবার দেখে দেখে আঁকবেন, 3বারের বেলায় নিজে আঁকতে পারবেন এটা। আচ্ছা, এবার আসি আমরা অবলিত বন্ডলিত তত্ত্ব আলোচনা করো, সেম জিনিস, এইটাও একই রকম ভাবে। এবং এখানে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো একই রকম, এবং এখানেও এই 3টা ফাংশনাল গ্রুপ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা বা দুইটা মনে রাখলে হবে ফাংশনাল গ্রুপ। হ্যাঁ। আর হচ্ছে খতে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল অত্যন্ত জটিল, প্রতিটি যৌগের একক যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই পয়েন্টগুলো দেওয়া আছে এখানে। এখান থেকে আপনি বেছে 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 মোটামুটি 4টা বা 5টা পড়ে নেবেন। টোটাল কয়টা আছে? হ্যাঁ, ছয়টা। এই যে অবলোহিত বর্ণালীর তত্ত্ব আলোচনা করো, এখান থেকে শুরু করে হুম নিয়ে এখানে এটা এটা হচ্ছে 1 নম্বর, এই যে এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে হুম। 2, এটা 3, এটা 4, 5, 5-এর খ আছে, 5-এর খ এটা, আর হচ্ছে 6 এটা, 6 এটা হচ্ছে 7। আপনি 5টা পড়বেন যে কোনো, যে এখান থেকে যে কটা পছন্দ হবে এরকম 5টা, মানে যে কটা আপনার কাছে বুঝতে সুবিধা হবে। আর যে জায়গায় বুঝবেন এটা ঠিক আছে। মার্ক করবেন, এটা অ্যাসাইনমেন্ট আকারে থাকলো। এখানে মানে তেমন বোঝানোর কিছু নাই, ওইটা আমরা উপরের দিকে যে কটা বুঝেছি সে কটা জিনিস আপনি হুম। যদি ঠিক মতো পড়ে আসেন তাহলে এটুকু বুঝতে পারবেন। হুম। আর এখানে ঠিক আছে। এটা সারসংক্ষেপ, এটা এখানে সারসংক্ষেপ না করে এখানে উপসংহার লিখতে পারেন, বা আপনি বলতে হুম পারেন যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, এরকম করে কানেক্ট করতে পারেন। মানে উত্তরগুলোকে একটু এক্সেপশনাল করার জন্য এটা করা, হ্যাঁ, যাতে ভালো মার্কস টানা হুম। যায় যেন, সেই জন্য এটা করা। আচ্ছা, এই যে 4 নম্বর থেকে এখানে লাল করে রাখলাম, 4 নম্বর থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, মানে আগামীকালকে। ঠিক আছে। আগামীকালকে কোন সময়ে আপনি মানে ফ্রি থাকবেন, দুইটা দুইটা টাইম ফিক্সড করে দিয়েন, আজকে জানাই দিয়েন, আমরা দুইটা টাইমকে স্যার, ফ্রি। সকালে হুম। সকালে হচ্ছে পড়ার পর সকালে আমি দুইটা আমি ক্লাস করে নিলে ভালো হয়। 11টা পর্যন্ত ফ্রি থাকবো, আপনি সকালে কটার সময় ফ্রি থাকতে পারবেন? সকালে হচ্ছে, মাঝখানে 5 মিনিট বা 10 মিনিটের গ্যাপ দিয়ে দুটো ক্লাস করে নেওয়া যাবে। হ্যাঁ, তাহলে স্যার যে 9টা, সাড়ে 9টা এরকম টাইমে শুরু করতে হবে। হুম। হচ্ছে করে তারপরে হচ্ছে মানে দুইটা, 11টা পর্যন্ত আর কি দুইটা ক্লাস করে নিলাম। ঠিক আছে। কারণ বিকালে আমি মানে ব্যস্ত থাকবো তো। হুম।
ঠিক আছে, এটা তাহলে আমরা আমরা সকালে কালকে ক্লাস করবো। কালকে 9টার দিকে আমরা 9টা বা 9:15টার মধ্যে ইনশাল্লাহ আপনি একটু নক দিন, তাহলে লিঙ্ক দিয়ে আমি আমি ফ্রি থাকবো, বাসায় থাকবো, সমস্যা নাই। তাহলে আমরা ওই সময় ক্লাসটা করে নিতে পারবো। আর ওই যে ইনঅর্গানিক কেমিস্ট্রি আপনার পেজে অ্যাড করতে বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। কালকে কি স্যার, মানে তাহলে একটা স্পেকট্রোস্কোপে আর একটা ইনঅর্গানিক এরকম ক্লাস